তাত্ত্বিকবাদের কারণে পাহাড়িদের যে অপূরণীয় ক্ষতি হয়, সেই অপূরণীয় ক্ষতির বিরুদ্ধে লিফলেট বিতরণকালে ১৯৬৩ সালে ১০ই ফেব্রুয়ারি পাকিস্তান প্রতিরক্ষা আইনের আওতায় পাকিস্তানি আইনশৃঙ্খলা বাহিনী চট্টগ্রাম কলেজে স্নাতক পড়ুয়া একজন পাহাড়ি তরুণকে গ্রেপ্তার করে। এই ঘটনা সে পাহাড়ি তরুণকে পাহাড়িদের কাছে রাতারাতি নায়কের ভূমিকায় অবতীর্ণ করে এবং তার জনপ্রিয়তা শীর্ষে পৌঁছে। বলছিলাম মানবেন্দ্র এম এল নারায়ণ লামার কথা। এবার পরবর্তী সময়ে দেখতে দেখতে মুক্তিযুদ্ধ শুরু হয়। মুক্তিযুদ্ধ শুরুর থেকেই বহু পাহাড়ি তরুণ স্বেচ্ছায় স্বপ্রণীত হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে চাইলেও তারা অংশগ্রহণ করতে পারেনি। আমরা একটি বিষয় অনেকেই জানি না, মুক্তিযুদ্ধের সময় জেলা প্রশাসক হিসেবে পার্বত্য চট্টগ্রামের দায়িত্ব পালন করছিলেন এস.টি. ইমাম এবং পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন বি. কুমার। তারা দুজনেই প্রচন্ড পরিমাণে পাহাড়ি বিদ্বেষী ছিলেন। এই এস.টি. ইমাম পরবর্তীতে দেশ স্বাধীন পরবর্তী সময়ে মন্ত্রী পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আসলে টেকনোক্রেট কোটায় মন্ত্রিত্ব লাভ করেন। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী পার্বত্য চট্টগ্রামের সকল প্রতিরোধ ব্যবস্থা ভেঙে হামলার প্রস্তুতি গ্রহণ করলে এই এস.টি. ইমাম এবং পুলিশ সুপার বি. কুমার কোনো ধরনের প্রতিরোধ ব্যবস্থা গড়ে না তোলে আঞ্চলিক ব্যাংক থেকে ১ কোটিরও বেশি পাকিস্তানি রুপি লুটে নিয়ে ভারতে পলায়। পরবর্তীতে এই এস.টি. ইমাম প্রবাসী সরকারের পূর্বাঞ্চলের মুখ্য প্রশাসকের দায়িত্ব পালন করেন। ঠিক সে সময় রাজা ত্রিদিব রায়ের চাচা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য সীমান্ত পাড়ি দিয়ে ত্রিপুরার আগরতলায় প্রবেশ করার চেষ্টা করলে ষড়যন্ত্রের মাধ্যমে এস.টি. ইমাম রাজা ত্রিদিব রায়ের চাচা কে.কে. রায়কে গ্রেপ্তার করান। কে.কে. রায়ের এই গ্রেপ্তার পাহাড়ি জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি করে, যার দরুন বহু পাহাড়ি তরুণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে চায়, তার সীমান্ত পাড়ি দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ সাহস করেনি। তারপরও দেখা গিয়েছে বহু পাহাড়ি তরুণ তৎকালীন নানানভাবে তারা মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছে এবং পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। মুক্তিযুদ্ধ শেষের দিকে ভারতীয় বাহিনী সরাসরি মুক্তিযুদ্ধে হস্তক্ষেপ করলে পাকিস্তানি বাহিনী পার্বত্য চট্টগ্রাম থেকে তাদের পাক হানাদার বাহিনীকে সরিয়ে নিলে ৪ই ডিসেম্বর মুক্তিফৌজের একটি দল পানচুরি হয়ে খাগড়াছড়িতে প্রবেশ করে এবং তারা সেই সময় ২০০-র অধিক পাহাড়িদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয় এবং কমপক্ষে ৩২ জন পাহাড়িকে তারা নির্বিচারে হত্যা করে। এই ঘটনার ঠিক ৯ দিন পর অর্থাৎ ১৪ই ডিসেম্বর মুক্তিফৌজের আরেকটি দল পাহাড়িদের কমপক্ষে ১৭৬টি ঘরবাড়ি জ্বালিয়ে দেয় এবং নারী শিশু সহ কমপক্ষে ২২ জন পাহাড়িকে নির্বিচারে হত্যা করে। মুক্তিফৌজের এরকম বহু অত্যাচার এবং নিপীড়নের ঘটনা বিভিন্ন ইতিহাসের দলিলে লিপিবদ্ধ আছে। পরবর্তী বছর জানুয়ারির দিকে মুক্তিফৌজ এবং আওয়ামী লীগের কর্মীদের রোষানলে পড়েন বোমাং রাজার পুত্র এম.এস. প্রু। এম.এস. প্রুকে মাথা ন্যাড়া করে মাথায় গলার মালা ঝুলিয়ে বান্দরবানের রাস্তায় রাস্তায় ঘোরানো হয়। এই ঘটনা বান্দরবানের স্থানীয় পাহাড়িদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে, যার ফলে কমপক্ষে ৩০,০০০ পরিবার স্থানীয় পাহাড়ি তারা বার্মায় পালিয়ে গিয়ে আশ্রয় গ্রহণ করে। দেশ পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাহাড়িদের স্বায়ত্তশাসনের দাবি সরাসরি নাকচ করে দিলে পরবর্তীতে পার্বত্য জনসংহতি সমিতি এবং শান্তি বাহিনী জন্ম লাভ করে। শান্তি বাহিনী তার প্রতিষ্ঠাকালীন সময় থেকে গেরিলা যুদ্ধ পরিচালনার জন্য রসদ সরবরাহ এবং তার আন্তর্জাতিক সমর্থন আদায়ের জন্য বেশ হিমশিম খাচ্ছিল। বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র ভারত সরকার কোনোভাবে শান্তি বাহিনীকে সমর্থন দিচ্ছিল না, কারণ তখন ভারত কংগ্রেস নিয়ন্ত্রণাধীন। গান্ধী পরিবারের সাথে মুজিব পরিবারের বেশ সখ্যতা ছিল, কিন্তু ১৯৭৫ সালে ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হলে প্রেক্ষাপট বদলে যায় এবং তখনই ইন্দিরা গান্ধী তার ব্যক্তিগত মতামত এবং তার যে চিন্তাধারা সেটা বদলে ফেলেন এবং সরাসরি রকে নির্দেশ দেন যেন তারা শান্তি বাহিনীকে সব ধরনের সহযোগিতা প্রদান করে। শান্তি বাহিনীর জন্য ভারতীয় সাহায্য শুরু হতে না হতে ১৯৭৭ সালের জানুয়ারি নির্বাচনে প্রথমবারের মতো কংগ্রেসের বাইরে অন্য কোনো রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করলে মোরারজি দেশাইরা পার্শ্ববর্তী দেশগুলোর সাথে তাদের সম্পর্ক উন্নয়নের দিকে মনোযোগ দেয়, যার কারণে শান্তি বাহিনীর প্রতি ভারতীয় সাহায্য ধীরে ধীরে কমতে থাকে, যা শান্তি বাহিনীর আন্দোলন এবং সংগ্রামকে সীমিত করতে বাধ্য করে। এদিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং রাষ্ট্রীয় মদদে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সমতল থেকে লক্ষ লক্ষ বাঙালি পার্বত্য চট্টগ্রামে পুনর্বাসনের ব্যবস্থাকরণের প্রক্রিয়া চলমান থাকে। ইতিহাসের এরকম অসংখ্য সত্য তথ্য ঘটনা আমি একটি বই থেকে জেনেছি। এই বইটির নাম
পার্বত্য চট্টগ্রাম রণাঙ্গনের আখ্যান। এই বইটি মূলত এই বছরের এপ্রিলের শেষের দিকে বাংলাদেশে প্রকাশিত হয়েছে এবং এটি মূলত একটি ট্রান্সলেশন, যিনি ট্রান্সলেশন করেছেন তার নাম হচ্ছে বিজয় গিরি, এবং মূলত এই বইটি সুবীর ভৌমিকের ইনসার্জেন্ট ক্রসফায়ার নর্থ ইস্ট ইন্ডিয়া গ্রন্থের দ্য এমব্যাটেল হিলট্রেক্স অংশের অধ্যায়টির অনুবাদ। সুবীর ভৌমিক তার এই ইনসার্জেন্ট ক্রসফায়ার নর্থ ইস্ট ইন্ডিয়া গ্রন্থে এমন অনেক তথ্য উল্লেখ করেছেন যা অন্য কোনো বইয়ে সহজে আমরা দেখতে পাই না। কারণ সুবীর ভৌমিক যেহেতু একজন ভারতীয় নাগরিক ছিলেন এবং তিনি ছিলেন বিবিসির সাংবাদিক, তার সাথে এবং অন্যান্য ইন্টেলিজেন্স বিভিন্ন সোর্সের সাথে বেশ সরাসরি যোগাযোগ ছিল, যার কারণে তিনি একদম প্রাইমারি সোর্স থেকে ডাটা কালেক্ট করে ইনফরমেশন সংগ্রহ করে তিনি এই বইটি রচনা করেছেন। আমি ইতিপূর্বে যে সকল ইতিহাসের ঘটনা ব্যাখ্যা করেছি বা বলেছি এখানে, সেই ঘটনাগুলো বাদেও এই বইয়ে সুবীর ভৌমিক শান্তি বাহিনীর উত্থান এবং তাদের মধ্যে মতভেদ, মতাদর্শিক পার্থক্য এবং পরবর্তীতে এমএন লারমার হত্যা কিভাবে সংগঠিত হয়, সেই সকল সমস্ত বিষয় একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যক্ষ করে তিনি এই বইয়ে লিপিবদ্ধ করেছেন। শুধু তাই নয়, শান্তি বাহিনীর সাথে মুজিবের সময় থেকে পরবর্তীতে জিয়াউর রহমান এবং এরশাদ আমলে যত আলোচনা হয়েছে এবং এই আলোচনার মাধ্যমে কি ধরনের অগ্রগতি হয়েছে, এই বিষয়গুলো তিনি এই বইয়ে লিপিবদ্ধ করার চেষ্টা করেছেন। সুবীর ভৌমিককে তার এই যে ইনসার্জেন্ট ক্রসফায়ার নর্থ ইস্ট ইন্ডিয়া মূলত উত্তর পূর্ব ভারতের বিভিন্ন যে জাতিগোষ্ঠীগুলোর আন্দোলন সংগ্রাম এবং তাদের জীবনধারা নিয়ে লিখিত একটি বই। কিন্তু তিনি এই বইয়ে পার্বত্য চট্টগ্রামের যে অংশটি অর্থাৎ দ্য এমব্যাটেল হিলট্রেক্স এই অংশে এমন অনেক তথ্য আমাদেরকে দিয়েছেন যা সাধারণত অন্য কোনো বই আমরা দেখতে পাই না। এরকম অসংখ্য তথ্য অন্য কোনো বই দেখতে না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে তথ্যের অপ্রতুলতা। বাংলাদেশের যতজন লেখক পার্বত্য চট্টগ্রাম নিয়ে বই লিখেছেন তাদের বেশিরভাগেরই তাদের ডেটাগুলো সেকেন্ডারি সোর্স থেকে সংগ্রহ করা হয়েছে, কিন্তু সুবীর ভৌমিক একমাত্র একজন লেখক যিনি সরাসরি এবং ভারতীয় অন্যান্য দপ্তর থেকে বিভিন্ন ব্যক্তির বর্গের থেকে এই তথ্য সংগ্রহ করেছেন এবং বিভিন্ন শান্তি বাহিনীর সাথে সে সময়ে জড়িত ছিলেন। এমনকি গিরি দেবেন প্রকাশ, যারা লারমা ভাইদের বিপরীতে তাদের মতাদর্শিক দ্বন্দ্বের কারণে আলাদা হয়ে গিয়েছিলেন, তাদেরও ইন্টারভিউ নিয়েছেন এই বইয়ে এবং তিনি এই বইয়ে লিপিবদ্ধ করেছেন। সুতরাং আমি মনে করি আপনারা যদি এই বইটি পড়েন, অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম রণাঙ্গনের আখ্যান, যেটি মূলত দ্য এমব্যাটেল হিলট্রেক্স অধ্যায়ের অনুবাদ, আপনারা যদি এই বইটি পড়েন আপনারা এইখানে ইতিহাসের অনেক অজানা তথ্য জানতে পারবেন, যেগুলো আপনাদেরকে সমৃদ্ধ করবে এবং আপনাদের তথ্য ভান্ডার বহুলাংশে আপনাদেরকে এটা পরিপূর্ণ করবে বলে আমি মনে করি। সুতরাং আপনারা চাইলে এই বইটি সংগ্রহ করতে পারেন। ঢাকায় আছে সম্ভবত, আপনারা ঢাকায় দেখতে পারেন। এই বইটি অনেক অনেক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করবে।